উফ, আমাকে তুমি চিন্তামুক্ত করলে আম্মু। পা পিছলে পড়ে গিয়ে তোমার কোমরের জোর কমলেও হাতের জোর যে ঠিকঠাকই আছে, এটা ভেবেই ভালো লাগছে আমার। লাভলি বেগম মেয়েকে আরেকটা চট দিতে উদ্যত হচ্ছিলেন কেবল, তার আগে নির্ঝর বলল, তানি, টেবিলে খাবার রেডি করো। আব্বু আম্মু অনেকটা পথ জার্নি করে এসেছে। তানি চলে গেল। নির্ঝর এসে বসলো মায়ের পাশে, কণ্ঠস্বর যথাসম্ভব কোমল রেখে বোঝানোর চেষ্টা করলো মাকে। আম্মু, তানি এখন আর ছোট বাচ্চা নাই। হুটহাট কারণে অকারণে ওর গায়ে হাত তোলার কি ঠিক হচ্ছে? প্রথম যেদিন এলাম সেদিনও একটা বাইরের লোকের সামনে তুমি ওর গায়ে হাত তুললে, আজ আবার সে একই কাজ করলে। হুটহাট রেগে যাচ্ছ কেন কথায় কথায়? এসব কি হচ্ছে আম্মু? লাভলি বেগম ছেলের কথার কোনো জবাব না দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। নির্ঝর আর ঘাটালো না মাকে। কেটে গেল আরো 1 সপ্তাহ। সারা বাড়িময় দাপিয়ে বেড়ানো লাভলি বেগমের এখন দিন কাটে বিছানায় শুয়ে শুয়ে। এমনকি 3 বেলার খাবারটাও রুমে দিয়ে যেতে হয় কারো। কলেজ এবং টিউশনে নিয়ে একটা লম্বা সময় বাসার বাইরে কেটে যায় তানি। রান্নাবান্না এবং ঘরদোর দেখাশোনার সিংহভাগ দায়িত্ব তাই তরুর ঘাড়ে এসে পড়েছে। নিরুপায় হয়ে লাভলি বেগমকে মেনেও নিতে হচ্ছে সব। নির্ঝর বেশ ভালোই দৌড়ঝাঁপের মধ্যে আছে। তরুর পাসপোর্টটা যাতে দ্রুত তৈরি হয় তার জন্য তোড়জোড় চালাচ্ছে। আরও একটা কাজ করার জন্য নিখুঁত পরিকল্পনা তৈরি করছে নির্ভর, তবে সেটা তরু জানে না। পুরনো এক বন্ধুর সাথে আড্ডা দিয়ে বেশ রাত করে বাসায় ফিরল নির্ঝর। কলিং বেল চাপতেই তরু দরজা খুলল হাসি মুখে। এত দেরি হলো যে? খিদে পেয়েছে নিশ্চয়ই। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসো, আমি খাবার দিচ্ছি। তরু চলে যেতে নিল, কিন্তু তার আগেই নির্ঝর খপ করে ওর হাত ধরে ফেলল। টানতে টানতে নিজের রুমে নিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, কাঁদছিলে কেন এতক্ষণ? গুছিয়ে মিথ্যে বলাটা সেভাবে কখনোই আত্মস্থ করে উঠতে পারেনি তরু। কেমন একটা আড়ষ্টতা জেগে বসে জিভের ডগায়। তবুও হেসে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। ওই কাঁদছিলাম না তো। অভিনয়টা এখনো ঠিকঠাক করা শিখতে পারোনি তরু। কান্না পেলে কাঁদতে তোমার বারণ নেই, কিন্তু সেই কারণটা আমার জানা চাই। আম্মু আবার কিছু বলেছে? নতুন করে বলার আদৌ কিছু ছিল না। সেই ঘটনার পর থেকে এমন কোনো দিন নেই যেদিন মামির গালিগালাজ, অপমান, ভৎসনা শোনানি তরু। মধ্যে কয়েকটা দিন তার অনুপস্থিতিতে যদিও বা একটু মানসিক শান্তি ছিল, কিন্তু এখন আবার নতুন উদ্যমে শুরু হয়েছে মামির অত্যাচার। উপরন্তু এখন শয্যাশায়ী বলে সারাদিন তেমন কোনো কাজ থাকে না। তাই নির্ঝর যতক্ষণ বাসায় থাকে না ততক্ষণ বিরতিহীনভাবে চেঁচিয়ে নিজের সময়টুকু পার করেন তিনি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ শুধু তরু নাই, তরুর বাবা মা মেয়েকে কেমন শিক্ষা দিয়েছে সেই প্রশ্নটি উঠে এসেছে। সব কথা মুখ বুজে মেনে নিল। মৃত বাবা মাকে নিয়ে বলা কথাগুলো হজম করতে পারেনি তরু, তাই হাত জোর করে অনুরোধ করেছিল, মামি প্লিজ আমাকে যা বলার বলুন, আব্বু আম্মুকে জড়িয়ে কিছু বলবেন না। সে অনুরোধে লাভের লাভ কিছুই হয়নি, বরং আরো বেশি করে নোংরা কথার গোলাবর্ষণ হয়েছে মৃত মানুষ দুটোর নামে। তরু জানে এসব কথা নির্ঝরের কানে গেলে ঘরের মধ্যে রণক্ষেত্র তৈরি হবে, তাই চুপ থাকাকেই একমাত্র সমাধানের পথ বলে মনে হলো তরুর। নির্ঝর প্রশ্ন করলো আবার, কি হলো, বলবে না কি হয়েছে? বলার মতো কিছু হয়নি, তবে বিয়েটা করার আগে আমাদের আরেকটু সময় নেওয়া উচিত ছিল বোধহয়। নির্ঝরের চোখে চোখ রেখে কথাগুলো বলতে পারবে না বলে দৃষ্টি অবনত রাখলো তরু। নির্ঝরের অকপট প্রশ্ন, তা হঠাৎ তোমার এমন মনে হওয়ার কারণ? আমাদের বিয়েটা হয়ে গেল অথচ মামি এখনো জানতে পারলেন না। যতই হোক তিনি তোমার জন্মদাত্রী। তোমার জীবনের এত বড় একটা ব্যাপার তাকে লুকিয়ে হলো। আমরা বোধহয় চাইলে আর একটু সময় নিতে পারতাম। তুমি আর মামা মিলে না হয় মামির সাথে কথা বলে নিতে আগে। তোমার কি মনে হয় তরু, মা জীবনেও রাজি হতো এই বিয়েতে? আমারও তো ভালো লাগেনি এভাবে লুকোছাপা করে বিয়েটা করতে। তিনি যে আমার জন্মদাত্রী এটা আমি জানি, কিন্তু তাই বলে তার করা অন্যায় আমি মেনে নিতে পারি না। আর তুমি এখন হঠাৎ এসব কথা তুলছো কেন? আমার নিজেকে খুব ছোট লাগে নির্ঝর। মামি চাইছেন আমি যেন তোমার থেকে দূরত্ব বজায় রাখি। নির্ঝর জানে তরু যতটা ভদ্র ভাষায় মায়ের নামে কথাটা বলেছে, মায়ের আচরণ ঠিক ততটা সভ্য ছিল না তরুর প্রতি। হয়তো জঘন্যতম নোংরা ভাষাতেই ওকে জড়িয়ে কথা শুনিয়েছে তরুকে। এই কয়দিনে মায়ের মুখের ভাষা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়ে গেছে নির্ঝরের। নির্ঝর তরুকে নিজের কাছে টেনে নিল, ঠোঁটের উপরে আলতো চুমো বসিয়ে বলল, আমাকে একটু সময় দাও তরু, আমি সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। তরুও ঠিক একইভাবে ঠোঁট ছুঁয়ে দিল নির্ঝরের ঠোঁটে। মোহগ্রস্ত কণ্ঠস্বর বলে গেল, শুধু একটু সময় কেন, আমি আমার আজন্মকাল তোমাকে দিয়ে দিয়েছিলাম নির্ঝর। নির্ঝর হাসলো, যেই হাসি দেখে এর আগেও লক্ষ কোটিবার তরু ঘায়েল হয়েছে সেই হাসি। একটু আগেও নিজেকে মাঝ সমুদ্রে পথ হারানো দিশেহারা নাবিকের মতো মনে হয়েছিল তরুর, অথচ নির্ঝরের বুকের সাথে লেপ্টে থেকে এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছেও। সময় নিজস্ব নিয়মে চলতে লাগলো।
লাভলি বেগমের সুস্থ হতে সময় লাগলো পাকা 2 মাস এবং সুস্থ হয়েই নতুন উৎপাত শুরু করলেন তিনি। নির্ঝর মায়ের দুরভিসন্ধি আজ করতে পারেনি বিন্দুমাত্র। কি একটা দরকার আছে বলে নির্ঝরকে বগল দাবা করে একদিন বিকেলে বেরিয়ে পড়লেন লাভলি বেগম। মায়ের সাথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে নির্ঝরের চক্ষু চড়ক গাছ। মায়ের অসম্মান হবে ভেবে ওখানে কোনো উচ্চবাচ্য করলো না নির্ঝর, শুধু ফেরার পথে বলল, না বলে এরকম যদি আমাকে আরো কখনো বিব্রত করো আম্মু, তাহলে সেদিনই আমি দেশ ছাড়বো। আর জেদ করে একবার যদি আমি ফিরে যাই, তাহলে জীবনেও আর এখানে ফিরবো না। শুধু এই একটা কথা মাথায় রেখো তুমি। লাভলি বেগমের কলিজাটা ধক করে উঠল ছেলের কথা শুনে। এমনিতে নির্ঝর যথেষ্ট ঠান্ডা মেজাজের হলেও জেদতলের যে ঠিক কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে সেটা সম্পর্কে অবগত আছেন লাভলি বেগম। তবুও একেবারে হাল ছাড়লেন না তিনি। বাসায় ফিরে মরাকান্না জুড়ে দিলেন। অসুস্থ শরীর, কখন কি হয়ে যায়। মরার আগে তাই ছেলের সংসার দেখে যেতে চান। কথায় কথায় সদ্য দেখে আসা পাত্রীর গুণগান করতেও ভুললেন না। নির্ঝর চোয়াল শক্ত করে বসে থাকলো মায়ের পাশে। এক পলক তাকিয়েছিল সামনে দরজার এক কোণে দাঁড়িয়ে থাকা তরুর দিকে। তরু ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে নিজের স্বামীর জন্য পছন্দ করে আসা পাত্রীর রূপের গুণগান শুনছিল। দুচোখ কুপচে জল আসতে শুরু করেছে তখন ওর। আসগর খানও অসহায় মুখ করে বসে থাকলেন স্ত্রীর পাশে। তানে নিজের রুম থেকে মায়ের বিলাপ শুনছিল। এবারও এগিয়ে এসে বলল, তুমিও যে কি আম্মু, পাত্রী দেখতে যাবার আগে একবার বাসায় বলবে তো। তুমি যখন বাসায় ছিলে না তখন কত কিছু হয়ে গেছে তুমি জানো। ভাইয়া তো তরু আপাকে বিয়েও করে ফেলেছে। ষড়যন্ত্র করে তোমাকে কেউ কিছু জানাচ্ছে না, কিন্তু আমি এই অন্যায় কোনোভাবেই সমর্থন করি না, তাই আমি তোমাকে জানিয়ে দিলাম। তানের কথায় বজ্রপাত হলো রুমের মধ্যে। আসগর সাহেব অনুভব করলেন হঠাৎ কেমন একটা চিনচিনে ব্যথা হচ্ছে বুকে। আসন্ন বিপদের আশঙ্কায় নির্ঝর আর তরু বিস্ফোরিত চোখে তাকালো লাভলি বেগমের দিকে, কিন্তু ওদের আশঙ্কা অনুযায়ী কিছুই হলো না, বরং আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। সপাটে একটা চর পড়লো তানির গালে। বিশেষ করে বলে উঠলেন লাভলি বেগম, এই ধরনের ফাজলামি আমার সাথে কখনো করবি না। এখন দূরে হয়ে যা আমার চোখের সামনে থেকে। স্পষ্ট আঙুলের দাগ বসে গেছে গালে। কেমন একটা ঝিমঝিমে ব্যথা অনুভব করলো তানি। তবুও একেবারে স্বাভাবিকও। নিজের রুমে যেতে যেতে স্বাগতোক্তি করলো, গরিবের কথা বাসি হলে ফলে। তরু চলে গেল নিজের রুমে। লাভলি বেগম যতদিন শয্যাশায়ী ছিলেন ততদিন তরু নির্ঝরের রুমে থাকলেও তিনি উঠে হাঁটা চলা শুরু করার পরেও আবার নিজের আগের রুমে ফিরে গেছে। বিয়ের ব্যাপারে যেন লাভলি বেগম কিছু না বুঝতে পারে, সেজন্যই সাবধানতা। তরু চলে যাওয়ার পরে নির্ঝর উঠে নিজের রুমে চলে গেল। চরুর চুপসে যাওয়া মুখটা দেখে ওর বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়ে গেছে। কিন্তু মায়ের সামনে দিয়ে তরুর রুমে গেলে আরেক কিয়ামত হয়ে যাবে। এখন নির্ঝর অপেক্ষা করতে লাগলো সঠিক সময়ের। দুপুরে খাওয়ার পর লাভলি বেগম ভাত ঘুম দিলেন। নির্ঝর জানে লম্বা সময়ের আগে এই ঘুম ভাঙবে না। এই সুযোগে তাই চট করে তরুর রুমে ঢুকে পড়ল। তরু যেন জানতো আসবে। অগ্নিদৃষ্টি হেনে নির্ঝরের মুখোমুখি হলো। কি অদ্ভুত মানুষের সাইকোলজি। কিছুদিন আগেও মনে প্রাণে চেয়েছিল নির্ঝরের পথ থেকে সরে যেতে, অথচ আজ যখন শুনতে পেল নির্ঝরের জন্য অন্য একটা মেয়েকে পাত্রী হিসেবে দেখে আসা হয়েছে, তখন থেকেই হৃদয় অগ্নিশিখা চলছে। অসহ্য লাগছে সবকিছু। তরু জানে নির্ঝর নির্দোষ। আজকের ঘটনা সম্পর্কে আগে থেকে অবগত থাকলে কিছুতেই মায়ের সাথে যেত না। তবুও তরুর তোপের মুখে পড়তেই হলো নির্ঝরকে। ভালোবাসা হোক, রাগ কিংবা অভিমান, সর্বপ্রকার অনুভূতি প্রকাশ করার জন্যই একজনই তো আছে তরুর। তরুর রাগটুকু উপভোগ করছিল নির্ঝর খুব করে। হঠাৎ কাছে এগিয়ে আচমকা উল্টো দিক থেকে চাপড়ে ধরল তরুকেও। উত্তপ্ত আক্রোশে তরু হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। নির্ঝরের বাহুবন্ধন থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু নিজের শরীরে সবটুকু শক্তি প্রয়োগ করেও নির্ঝরের হাতের বাঁধন এক বিন্দু আলগা করতে পারল না। শারীরিক বল প্রয়োগে তরু পারবেই বা কি করে? শক্তপোক্ত পেটানো শরীরে পুরুষালী শক্তির সাথে পাখির ছানার মতো পলকা দেহ নিয়ে কি আর যুদ্ধে যেতে চায়? কোনোভাবেই নির্ঝরের সামনে নিজেকে দুর্বল করবে না, এটা আগে থেকে ভেবে রাখলেও শেষ পর্যন্ত ঝরঝরিয়ে কেঁদে দিল তরু। মনের গহীন থেকে উঠে আসা প্রগাঢ় অনুভূতি। তাকে চাইলেও নিয়মের বেড়াজালে আটকে রাখা যায় না। তরুও পারেনি নিজের অভিমানে টইটম্বুর অনুভূতিকে দাবিয়ে রাখতে। কান্না ভেজা কণ্ঠ অবুজের মতো মনের ভাব প্রকাশ করে গেল। তাই কেন এসেছো আমার কাছে? যাকে দেখতে গিয়েছিলে তার কাছে কেন যাচ্ছ না? তাকে গিয়ে জড়িয়ে ধরে বসে থাকো। নির্ঝর তরুর কথার কোনো জবাব দিল না। আঁকড়ে ধরে রাখা অবস্থাতেই তরুর চুলের মধ্যে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল। তারপরই হঠাৎ অতর্কিত আক্রমণ শুরু হলো। বেসামাল ঠোঁট দুটো এলোপাতাড়ি ছুঁয়ে গেল কানের লতি, গলা, ঘাড় আর পিঠের উন্মুক্ত অংশগুলো। তারপরে তরু কিছু বোঝার আগেই ওকে নিজের দিকে ফিরিয়ে আগ্রাসী চুমু বসালো গলার অনেকটা নিচের দিকে। তরু তখন ইপিলেপসি রোগীর মতো তড়পাচ্ছে। শরীর এতটুকুতে তপ্ত হচ্ছে না, বরং তৃষ্ণা বাড়ছে সমানুপাতিক হারে। অতৃপ্ত কায়া নির্ঝরকে খুব করে চাইছে আরো অনেক গভীরে। তরু শরীরের সবটুকু ভার ছেড়ে দিল।
বোকা বোকা অভিমানগুলো মুখে লুকিয়ে কোথায় যেন পালালো। তরু উন্মুখ হয়ে হারিয়ে যেতে থাকলো ক্রমশ। তরুকে নিরাবন করতে করতে এবার ওর কথার প্রত্যুত্তর করলো নির্ঝর। ঘন হয়ে আসা নিঃশ্বাস আদুরে স্বরে বলল, আমার তরু তো তার নির্ঝরকে চেনে। সে জানে সজ্ঞানে নির্ঝর তার তরু ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না অবধি। বিয়ে তো দূরে থাক, সব জেনেও কেন তবুও নির্ঝরকে দূরে সরিয়ে দিতে চাইছে তরু। তবে কি তার মনে নির্ঝরকে নিয়ে কোনো অবিশ্বাস তৈরি? তরু ডান হাতে নির্ঝরের মুখ চেপে ধরল, চোখে চোখ রেখে অনুতপ্ত স্বরে বলল, সরি। নির্ঝর মুখ থেকে হাত সরিয়ে সেই হাতের তালুতে আলতো করে চুমু দিল। ব্যাস, মান অভিমানের পর্বের পরিসমাপ্তি হলো ওখানে। পরের সময়টুকু কাটলো শুধুই সুখের ভেলায় ভেসে। ক্লান্ত পরিশ্রান্ত নির্ঝর নগ্ন তরুকে আঁকড়ে ধরেই ঘুমিয়ে পড়ল একসময়। ঘুমটা গভীর হওয়ার আগেই ভেঙে গেল তরুর মোবাইলের আচমকা রিংটনে। তানি কল করেছে। তরু কিছুটা অবাক হয়ে ফোন রিসিভ করে স্পিকার অন করে দিল। ফোন রিসিভ হওয়ার পর তরুকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ দিল না তানি। হড়বড় করে বলে গেল, আম্মু এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওয়াশরুমে আছে এখন। সম্ভবত ভাইয়ার রুমে যাবে এখন। জলদি ভাইয়াকে ওর রুমে পাঠিয়ে দাও। নির্ঝর এক লাফে উঠে দাঁড়ালো তানির কথা শুনে। কোনো রকমের টি শার্ট ট্রাউজার পরে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। তরু হতভম্ব হয়ে বসে থাকলো খাটে। তানি তখনও বলে চলেছে, তরু আপা শুনছো? তরু লজ্জায় একটা শব্দও বলতে পারল না। খট করে লাইন কেটে দিল। তখনই রুমের বাইরে লাভলি বেগমের গলার আওয়াজ পাওয়া গেল। তরু রুমে বসে হেসে ফেলল। বাবা মায়ের স্নেহ, যত্ন, ভালোবাসা আর নিঝড়ের খুনসুটিময় সুখের অত্যাচার নিয়ে তরু ভালোই ছিল। তারপর আধার ঘনিয়ে আসা রাতগুলো এলো ওর জীবনে। প্রথমেই নিঝড় বিদেশ চলে গেল। ভৌগোলিক দূরত্ব বাড়লেও মনের অ্যাটাচমেন্টটা রয়েই গিয়েছিল। তবুও দিন শেষে কোথাও একটা শূন্যতা অনুভব করত তরু। নির্ঝরের ফিচল হাসি দিয়ে কথার প্যাচে ফেলে ওকে লজ্জার সাগরে হাবুডুবি খাওয়ানোটা মিস করত খুব। তবুও চলে যাচ্ছিল দিনগুলি। তরু দিনগুণ ছিল নির্ঝরের ফিরে আসার। তারপর একদিন বাবা মায়ের হঠাৎ মৃত্যুতে তরুর চলমান পৃথিবীটা একেবারে স্থির হয়ে গেল। কাছের আত্মীয় স্বজনের নতুন জঘন্য একটা রূপ উন্মোচিত হলো তরুর সামনে। কাছের মানুষগুলোর এই নতুন রূপ দেখে তরু অবাক হতেও ভুলে গেল। মামা অবশ্য নিজের কাছে তরুকে নিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু মামি নিমরাজি ছিলেন। তরু তাই মামার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সবিনয়। বাবা মায়ের মৃত্যুর পর বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতে একসময় তরু মেনে নিয়েছিল যে ওর ভাগ্যে আর ভালো কিছু নেই। তরুর সেই ধারণা আরো মজবুত হয়েছিল ওর জীবনের শেষবারের ট্র্যাজেডিটা হওয়ার পর। কাছের মানুষদের আরেকবার চিনল তরু। ক্রমাগত অপমান লাঞ্ছনায় বিপর্যস্ত তরু শেষ পর্যন্ত বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই আবার এলো নির্ঝর। এখনকার নির্ঝর আগের চেয়ে অনেক বেশি পরিণত ও দায়িত্বশীল। বহু বছর প্রিয়জন হারানোর বেদনা আর হতাশার সমুদ্রে নিমজ্জিত থাকার পর আবারও মনের আকাশে ক্ষীণ আলোর রেখা উদিত হয়েছে ওর। ইদানিং আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তরু। ও নতুন করে বিশ্বাস করতে শুরু করেছে খারাপ দিনগুলোর শেষে আল্লাহ তার বান্দার জন্য সুদিনও রেখেছেন। শুধু সেই সময়টার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় মানুষের। আজকাল লাভলি বেগমের মেজাজ তুঙ্গে থাকে সবসময়। চেষ্টা করেও কিছুতেই রাগটাকে কন্ট্রোলে রাখতে পারেন না। নির্ঝরের ফ্লাইটের আর এক সপ্তাহ বাকি আছে, অথচ এখন ওকে বিয়ের জন্য রাজি করানো যাচ্ছে না। ছেলেটা বড় আদরের লাভলি বেগমের। তানি হলে এতক্ষণে কয়েকটা চট থাপ্পড় দিয়ে রাজি করিয়ে ফেলতে পারত ওকে, কিন্তু ছেলের প্রতি কিছুতেই কঠোর হতে পারেন না তিনি। অবশ্য জোর করলে বিশেষ একটা লাভও হবে বলে মনে হয় না। নির্ঝরকে রাজি করাতে হবে আপোষে, ইমোশনাল কথার ফাঁদে ফেলে। নিজের চরিতার্থ আদায়ে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন লাভলি বেগম। সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ শুরু করে দিলেন তিনি। সকালে নাস্তার পরে নির্ঝরকে নিজের রুমে ডাকলেন লাভলি বেগম। নির্ঝর জিজ্ঞাসা করল, হঠাৎ তোমার রুমে ডাকলে যে, কিছু বলবে আম্মু? কেন, কিছু না বললে কি ডাকা যাবে না? নির্ঝর হাসল। মায়ের গা ঘেঁষে বসে বলল, আমি সেটা মেন করিনি। আসলে আমার একটু বের হতে হবে। ফ্লাইটের আর 7 দিন বাকি আছে, বুঝতেই পারছো, একটু ব্যস্ততা যাচ্ছে। সে না হয় যাবে, আগে কিছুক্ষণ আমার সামনে বসে থাক। আমার সোনা বাবাটা আবার আমাকে রেখে চলে যাবে। কতগুলো বছর আবার তাকে দেখতে পাবো না। শরীরের অবস্থা তো ভালো যাচ্ছে না। যদি তুই আবার দেশে ফেরার আগেই মরে যাই? নির্ঝর মায়ের কোলে মাথা এলিয়ে দিল। এভাবে কেন বলছো মা? তুমি সুস্থ থাকবে ইনশাল্লাহ। আল্লাহ ভালো জানে। শুধু তোর একটা সংসার দেখে যেতে পারলেই আমার শান্তি লাগতো। যাই হোক, তোকে আমি আর জোর করব না। যদি মনে করিস মা বয়স্কা মানুষ, আজ আছে কাল নেই, তাহলে তুই নিজেই মায়ের কথা রাখবে। আমাকে আরেকটু সময় দাও মা। আমি তো তোমাকে জোর করছি না আব্বা, তুমি যা চাও তাই হবে।
মায়ের এই কণ্ঠস্বরের সাথে পরিচিত নির্ঝর। আদর আহ্লাদ করার সময় মায়ের তুই সম্বোধন বদলে তুমি হয়ে যায় সবসময়। অন্য সময় হলে হয়তো নির্ঝর মায়ের এই আহ্লাদটুকু পেয়ে একেবারে গলে যেত, কিন্তু এখন আর নির্ঝর সে আগের নির্ঝর নেই।